হাসনাতকে ব্রিটিশ পুলিশ খুঁজছে এবং তাকে পুলিশের কাছে জবানবন্দি দিতে হবে এবং তার বিরুদ্ধে প্রসিকিউশন প্রায় অনেকটাই নিশ্চিত, যেহেতু তিনি এই সন্ত্রাস এবং অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন বলে তার সাথে যারা ছিল তাদের একজন পুলিশকে নিশ্চিত করেছে। এবং এটা যদি হয়, এই ব্রিটেনের পথ এবং সভ্য দুনিয়াতে তাদের দুয়ার আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের জুলাই সন্ত্রাসী এবং বাংলাদেশে যে মব সন্ত্রাস শুরু হয়েছে, সেই মবের গডফাদার হাসনাত আব্দুল্লাহকে ব্রিটিশ পুলিশ খুঁজে বেড়াচ্ছে। ফৌজদারি অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনার পর পুলিশ এখন তাকে খুঁজে বেড়াচ্ছে। যেই কোনো সময় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে অথবা তাকে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের কাছে তার সাক্ষাৎকার বা তার জবানবন্দি দিয়ে আসতে হবে। আপনাদের কাছে অবাক মনে হচ্ছে? না, এটি মোটেও অবাক করার কোনো খবর নয়। কারণ গতকাল 19শে জুন শুক্রবার লন্ডন থেকে একটু দূরে একটি শহর রয়েছে, সেই শহরটির নাম হচ্ছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কারণে এই শহরের নামটি শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষে এই শহরের নামটি জানে। সেই শহরে হাসনাত আব্দুল্লাহ তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে ওই শহরে একটি গাড়ি নিয়ে টহল দিচ্ছিলেন। এমতো অবস্থায় এক বাঙালি তার একটি ছবি তুলেছিল। তার সাথে আর কেউ ছিল না, তিনি একা ব্যক্তি ছিলেন। তিনি কোনো রাজনৈতিক সমাবেশেও যাননি অথবা তার সাথে কোনো রাজনৈতিক গোষ্ঠী বা জনসংখ্যা বা কোনো কেউই ছিল না, তিনি একা ছিলেন। তো তাকে একা পেয়ে তারা এসে বলল, আমার ছবি তুললি কেন? তিনি বললেন, ভালো লেগেছে, ছবি তুলেছি, অসুবিধা কি? রাজনীতি যারা করে তাদের ছবি তো তোলাই যায়। এখন খেয়াল করে দেখেন, তারপর ওই ব্যক্তিকে একা পেয়ে তাকে মারধর করেছে হাসনাত আব্দুল্লাহ এবং তার সাঙ্গপাঙ্গরা। কে কি পরিমাণ মেরেছে সেটা তো আর আমি দেখিনি, আপনারাও দেখেননি। কিন্তু পরবর্তীতে এই যে সারাউন্ডিং যে মানুষ আছে, তারা বিপদ মনে করে পুলিশের কাছে ফোন করেছে 999। এই দেশে এটা হচ্ছে বিপদকালীন সময়ের ফোন নাম্বার। এই নাম্বারে ফোন করার পরে পুলিশ উপস্থিত হয়, একাধিক পুলিশ, কয়েকটি গাড়ি নিয়ে পুলিশ এসে সেই ব্যক্তিকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে যায়। তাকে ইনজিউর্ড করা হয়েছে। খেয়াল করে দেখেন, একটি ছেলে ছবি তুলেছে, তার জন্য তাকে ইনজিউর্ড করা হয়েছে। ইনজুরি হওয়ার ফলে পুলিশ দ্রুত তৎপরতা চালিয়ে সেই সন্ত্রাসীদের একজনকে গ্রেপ্তার করে। একজনকে গ্রেপ্তার করার পর তার জবানবন্দির ভিত্তিতে সেখানে হাসনাতেরও নাম আসে, যে এই হাসনাত তাদেরকে প্রণোদনা দিয়েছে, তাদেরকে উৎসাহিত করেছে একে মারার জন্য। ফলে হাসনাতের নামে এখন ক্রিমিনাল ইনভেস্টিগেশন চলছে। পুলিশ হাসনাতকে যেই কোনো সময় হয় অ্যারেস্ট করবে, না হয় থানায় গিয়ে হাসনাতকে তার জবানবন্দি দিয়ে আসতে হবে। এখন বিষয়টি খেয়াল করে দেখেন, বাংলাদেশের সমস্ত সভ্যতা ধ্বংস করে, রুল অফ লকে ধ্বংস করে, সুপ্রিম কোর্টের বিচারপতিকে পর্যন্ত সন্ত্রাস করে নামিয়েছে, শত শত মানুষের ঘরবাড়ি সন্ত্রাস করে মব করে জ্বালিয়েছে, 267 জন লোককে রাস্তার উপরে মব করে পিটিয়ে মেরেছে, যেটা রেকর্ডেড ডক্টর ইউনূসের যুগে। এই মব সন্ত্রাসী লন্ডনে এসছে। আপনারা অনেকেই জানেন কি, যে লন্ডনে সে ক্যামব্রিজ ইউনিভার্সিটি তাকে দাওয়াত দিয়েছে, সেখানে গিয়ে কি করবে, তিনি বক্তৃতা দিবে। কথাটি ডাহা মিথ্যা। তাকে লন্ডনের কোনো ইউনিভার্সিটি দাওয়াত দেয়নি। তিনি যেটা করেছেন, যে এই দেশে আমাকে আপনারা দেখে থাকেন যে প্রায় সময় এই ব্রিটেনের যে পার্লামেন্টের দুটি কক্ষ রয়েছে, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। উচ্চ কক্ষের নাম হচ্ছে হাউস অফ লর্ডস, আর নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ কমন্স। হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্সে অসংখ্য কনফারেন্স সেন্টার রয়েছে, ছোট ছোট রুম আছে, আবার বড় বড় কনফারেন্স হল আছে। তা আপনারা কোনো ব্যক্তি এবং গোষ্ঠী, কোনো প্রতিষ্ঠান চাইলে সেটি ভাড়া করে আপনারা সেখানে সভা করতে পারবেন, সেখানে আলোচনা করতে পারবেন, ব্রিটিশের পার্লামেন্টের কোনো মেম্বারকে দাওয়াত দিতে পারবেন, অথবা সভ্য দুনিয়ার যে কোনো মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে সেখানে বক্তৃতা দেওয়াতে পারবেন। ঠিক তেমনি
এই অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, হার্ভার্ডের কথা বলতে পারি না, সেটা আমেরিকাতে, সেখানে কিভাবে কাজ করে আমার আইডিয়া নেই, কিন্তু ক্যামব্রিজ এবং অক্সফোর্ড এটা তো ব্রিটেনের। এই দেশে আমি 2 যুগ থেকে বসবাস করি। সেখানে যে ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের একটি হল রয়েছে। এই হলটিতে কোনো ব্যক্তি এবং গোষ্ঠী চাইলে ভাড়া করে একটি হল নিয়ে সেখানে আলোচনা করতে পারেন। সেখানে রাজনৈতিক আলোচনা করতে পারেন, সামাজিক, অর্থনৈতিক, কন্টেম্পোরারি যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। হাসনাতরা ওই ছাত্র শিবিরের মাধ্যমে, এই জামাতি যে সাগুরা আছে তাদের মাধ্যমে সেই রকম একটি হল বুকিং করেছে, ভাড়া নিয়েছে। সেই হলটি ভাড়া নিয়ে সেখানে তারা নিজেরা বক্তৃতা দিতে এসছে। আসলে তাদেরকে কোনো অক্সফোর্ড ক্যামব্রিজ কেউ দাওয়াত দিয়ে এখানে আনেনি, আনার কোনো কারণ নেই। এইসব মব সন্ত্রাসীদেরকে গুলি করলে 2টা ইংরেজি শব্দ আসে না। এখন অক্সফোর্ড ক্যামব্রিজের লোকেরা তার কাছ থেকে বাংলায় বক্তৃতা শুনবেন, সেটা আপনারা ভালোই বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে হাসনাতের এখন কি হবে। হাসনাতের যেটা হবে, এই দেশ বাংলাদেশের মতো মব সন্ত্রাস করে জিতার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশে যেভাবে মবের মাধ্যমে সমাজ রাষ্ট্রকে অবজ্ঞা করে হাসনাতরা অনেক কিছু করতে পেরেছে, এই দেশে পারবে না। এই দেশে হাসনাত যখন আসে, ছাত্রলীগ, যুবলীগের ছেলেবেলেরা সেখানে গিয়ে তাকে জুতা দেখিয়েছে, কালো পতাকা দেখিয়েছে, ডিম নিক্ষেপ করেছে, কিন্তু তাকে গায়ে কেউ আঘাত করেনি। কেন করেনি? কারণ আওয়ামী লীগ বা যুবলীগ বা ছাত্রলীগ যারা করে, তারা রাজনৈতিকভাবে সেটার প্রতিবাদ করেছে, যেটা এই দেশের আইনে বৈধ। কিন্তু কেউই তাকে জোতা পেটাও করেনি, ঝাড়ু পেটাও করেনি, মারধরও করেনি, কারণ এটা আইনের বিরোধী। কিন্তু হাসনাতরা যেটা করেছে, তার সাঙ্গপাঙ্গরা যেটা করেছে, ব্যক্তির গায়ে হাত তুলে ব্যক্তিকে পিটিয়েছে, এবং একা একজন মানুষকে, যার কারণে এটি ক্রিমিনাল আইনে অপরাধ হিসেবে গণ্য, এবং এই জন্য তার বিরুদ্ধে প্রসিকিউশন হবে। যদি প্রসিকিউশনে তিনি দোষী সাব্যস্ত হন, এই জুলাই সন্ত্রাসী, এই মব সন্ত্রাসী, এই কালাফাটা নামে খ্যাত ব্যক্তি যদি আপনার দোষী সাব্যস্ত হন, তাহলে চিরজীবনের জন্য কখনো আর তিনি ব্রিটেনে প্রবেশ করতে পারবেন না। ব্রিটেন এখন এমন শক্ত আইন করেছে, যদি কোনো ব্যক্তি ক্রিমিনাল কনভিকশন হয়, ছোট হোক আর বড় হোক, একটা 10 টাকার জিনিস চুরি করেছেন, একটা কনভিকশন হয়েছে, তাহলে আপনি এদেশে সেটেল হলেও আর কখনো আপনি ব্রিটিশ হতে পারবেন না। এমনকি ব্রিটিশ সিটিজেন শামীমা বেগমের কথা জানেন, ওই জিহাদি বাইড হয়ে চলে গিয়েছিল এই কি বলে যে আইএস জঙ্গিদের কাছে, সেখানে গিয়ে বিয়ে করে 3-3টা বাচ্চা হয়েছে, তার জন্ম এই দেশে, কিন্তু তাকে আর এই দেশে ফিরতে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? কারণ এই সন্ত্রাসবাদকে, এই জঙ্গিবাদকে এবং এই অন্যায়কে ব্রিটেন আর সাপোর্ট করে না। সুতরাং এই হাসনাত যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে চিরতরের জন্য ব্রিটেনের পথ, ব্রিটেনের বিমান এবং এই ব্রিটেনের মাটি তার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। শুধু কি ব্রিটেন, পৃথিবীর অন্যান্য দেশও তাকে ভিসা দিতে সহজে দেবে না। অনেক চিন্তা করবে। কেন চিন্তা করবে? যেই ব্যক্তি বাংলাদেশের সন্ত্রাসকে, বাংলাদেশের মবকে ব্রিটেনের মতো সভ্য সুশৃঙ্খল একটা রাষ্ট্রে নিয়ে গেছে, সেই রাষ্ট্রের বিচার ব্যবস্থায় যদি তার দোষী সাব্যস্ত হয়, তাহলে আপনারা ধরে নেন আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার মতো দেশসমূহ তাকে আর ভিসা দেবে না। তাহলে এই জুলাই সন্ত্রাসীরা শুধু দেশে নয়, বিদেশে এসেও সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করছে অথবা সন্ত্রাসকে প্রবোধ দিচ্ছে। আপনারা একটু খেয়াল করেন কথা, যে তাকে সেদিন কালো পতাকা দেখানোর জন্য, ডিম থেরাপি দেওয়ার জন্য অনেক, ওই যে বললাম যুবলীগ, ছাত্রলীগ বা অন্যান্য ছেলেপেলেরা গিয়েছিল, সেখানে যাওয়ার পর সে তাদেরকে মিডল ফিঙ্গার দেখাইছে। মিডল ফিঙ্গার কে দেখায় জানেন? রাস্তার লোকেরা। এই দেশে যারা মনে করেন ড্রাগ এডিক্টেড, পতিতাবৃত্তিতে মানে জড়িয়ে গেছে, অথবা কোনো ধরনের এন্টি সোশ্যাল বিহেভিয়ারে জড়িয়ে গেছে, তাদের কথায় কথায় মাঝখানের আঙুল দেখাবে, কথায় কথায় অ্যাপ ওয়ার্ড বলবে। ঠিক হাসনাত তো জনগণের প্রতি সেইরূপ বিহেভিয়ার করেছে। তার মানে সেই যে কোন লেভেলের লোক, তার সন্ত্রাসবাদিতা, তার জঙ্গিবাদিতা, তার রাষ্ট্রধ্বংস এবং রাষ্ট্রের সভ্য মানুষের প্রতি যে তার মানে ঘৃণা, সেটাই কিন্তু সে দেখিয়েছে। তাই এই হাসনাতের বিরুদ্ধে
সারা বিশ্বে যেখানেই সে যাবে সেখানেই কিন্তু মানুষ প্রতিবাদ করবে, তাকে জুতা দেখাবে, কালো পতাকা দেখাবে এবং ডিম থেরাপি দিবে। এ থেকে নিষ্কৃতি হাসনাত বেঁচে থাকা অবস্থায় আর কখনো পাবে না। আর যদি এই সমাজ, এই রাষ্ট্র আবার কোনোদিন সভ্য হয়, তাহলে এই সভ্য রাষ্ট্রের আইনে রাষ্ট্রদ্রোহের অপরাধে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত হবে। মির্জা ফখরুল একজন তার নিজের চাকরি বাঁচানোর জন্য যা ইচ্ছা তাই করতেছে। সে তারেককে সন্তুষ্ট করার জন্য, তার নিজের চাকরিটা বজায় রাখার জন্য, বিএনপির মহাসচিব পদটাকে ধরে রাখার জন্য তার যা করণীয় তাই করতেছে। তার বিবেক কাজ করতেছে না এখানে। তো এখানে এই যে ক্লাব যেটা, যে আগাস্টিন সাহেব যে ইয়ের সাথে, আসাদুজ্জামান কামালের সাথে যে তার ঘনিষ্ঠতা, এটা প্রকাশ তারা জানতো না আগে। যারা এই প্রোগ্রাম তৈরি করেছে তারা সব বিএনপির লোকই তো প্রোগ্রাম করেছে। তাহলে আর আগাস্টিনের মানে তার ঘনিষ্ঠতা যে আসাদুজ্জামান কামালের সাথে সবাই জানে, তো তারা জানলো না কি করে? এটা দেখার পরে মির্জা ফখরুল মানে ভীত হয়ে আগমনী বন্ধ করে দিল। এমন করতে পারতো, ওই ভদ্রলোককে জানাতে পারতো যে আপনাকে আমরা এই অনুষ্ঠানের আমন্ত্রণটা উইথড্র করে নিলাম, তারপরে সে করতে। কিন্তু সে এমনই ভাব করলো 24 ঘন্টা আগে পুরো প্রোগ্রামটাই ক্যান্সেল করে দিল। তাহলে কি বুঝাচ্ছে? তা বুঝাচ্ছেটা কি? তার মানে পুরা বিএনপির দল এবং বিএনপির মেশিনারি পুরাটাই এত ভীত হয়ে আছে, ভীতভাবে, মানে এতভাবে ভীত হয়েছে যে তারা মানে কোনো মতেই আওয়ামী লীগের গন্ধ পেলেই তারা দূরে সরে যাচ্ছে, হাজার হাজার মাইল দূরে চলে যাচ্ছে। কাছাকাছি 100 মাইলও না, হাজার হাজার মাইল দূরে চলে যাচ্ছে, যাতে তাদের কাছে না আসতে পারে। ভয় আছে যদি তার না ফিরে আসে, আসতো যদি না ফিরে আসতে পারে। সেই জন্যই মির্জা ফখরুল এই অনুষ্ঠান থেকে সরে দাঁড়িয়েছে। কারণ মির্জা ফখরুলের মাথার মধ্যে দুইটা জিনিস ঘুরতেছে। একটা হচ্ছে সে আওয়ামী লীগকেও মাঝে মাঝে বলতে দরকার, আবার পরবর্তী মুহূর্তে বলতেছে দরকার নাই। আবার এদিকে তারেকে ধমকও খাচ্ছে, তারেকে ধমককে উল্টা পাল্টা কথা বলছে তার প্রতি ঘন্টায়। তারেকে ধমক যাতে এখানে না খায় সে ভয়, সে আগেই ক্যান্সেল করে দিয়েছে যে আমি যাবো না। আচ্ছা, এটাই আছে। পুরো রিপোর্টটা পড়ে আমি যা বুঝলাম যে একটা কারণেই যে ওখানকার যে নির্বাহী পরিচালক আছে সে পর্যন্ত জানে না কিসের জন্য নির্বাহী কর্মকর্তা জানে না। ওই ভদ্রমহিলা বলেছে, তাকে বলা হয়েছে স্থগিত করা হয়েছে। কি কারণ, কার নাম ঢুকেছে সে কিছুই জানে না। এখন যদি এরা জেনে থাকে তার মানে বিএনপি সত্যি সত্যি ভয়ে আছে আওয়ামী লীগ কখন আসে তাদের কল্লা কেটে নেয়। তো এই ভয়ে মির্জা ফখরুল দুইটা ভয়, একটা ভয় হচ্ছে আওয়ামী লীগ, দ্বিতীয় ভয় হচ্ছে তারেক। দুই ভয়ে তাকে মানে তটস্থ করে রাখতেছে। তার চেহারার মধ্যে আর ফুটে উঠেছে, তার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে তার আগের চেহারা, তারেক আসার আগে সে একচ্ছত্র ভাবে বিএনপি কে কন্ট্রোল করতেছিল। সে একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে নিজেকে পরিচিত করতে চেষ্টা করতেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সে হচ্ছে একেবারে ইঁদুরের মতন জি হুজুর করে চলতেছে তারেকের সাথে। আরে ওনারাই তো তর্জন গর্জন দেখলাম 25 ডিসেম্বরের আগে অনেক তর্জন গর্জন ছিল, বাঘের গর্জনের চেয়ে সিংহের গর্জন গত কয়েক বছর। এবং ইউনূস যে মহাবাটপার ইউনূসের আমলেও তার গর্জন অনেক ছিল, কিন্তু তারেক দিয়ে আসার পর তার গর্জন কমে গেল এবং সে বুঝতে পারতেছে তাকে সাইড লাইন করা হয়েছে। সে ভিতরে অলরেডি সাইড লাইন, সেই জন্যই তাকে সে এখন এইটাতে বেড়াতে চাচ্ছে। সে তার একটা মন্তব্য করেছে, খুব মারাত্মক মন্তব্য করেছে। 15 বছরে আওয়ামী লীগের যে উন্নতি হয়েছে সে নাকি 3 মাসে তারা করেছে। এতে শুনলে ঘোড়াও হাসবে, ঘোড়া পর্যন্ত হাসবে এই কথাটা শুনলে। উনি কি আসলে ঠেস মেরে উন্নয়নের কথা বললেন নাকি? হ্যাঁ, ঠেস মেরে বলেছে। কি বোঝা মুশকিল যে এটা কি আদৌ বিএনপি কে ঠেস মারলো না নিজেকেই ঠেস মারলো। সে বলে তো এখন এটা মানে সমালোচনার কথা, এটা তো ভাইরাল হয়েছে ইয়েতে, ফেসবুকে। এবং অনেকেই প্রশ্ন করতেছে যে তার মাথা ঠিক আছে কিনা। আমি নিজেও পড়েছি, হ্যাঁ, যে তার মাথা ঠিক আছে কিনা, তাকে পাগলা কারোতে পাঠানো উচিত। কারণ সে আসলে পাগলা হয়ে গেছে, কারণ সে বুঝতে পারতেছে না কি করবে। এবং একটা রিল পর্যন্ত বের হয়েছে মির্জা ফখরুলকে নিয়ে, একটা সুন্দর রিল বের হয়েছে। আমি রিলটা দর্শক বিরোধীদের জন্য একটু দেখাতে পারি। প্লিজ
এই উন্নয়নের উন্নয়নের এই হ্যাঁ হ্যাঁ দেখছি কাউন্টারে চলে যাচ্ছে না। আর তো উপর দিকে দিলেন তাই না হবে তো এই ঠিক আছে হ্যাঁ দেখছি তো পানি সরকার বাহ চমৎকার প্ল্যান, এত প্ল্যান, পিলারের মাটি উত্তোলন করে তারা খাল খনন করে মাধ্যমে কুমিরের উদ্যোগ করছে। এটাই হচ্ছে বিটা পুকুরের 3 মাসের উন্নয়ন। এটাই হচ্ছে 3 মাসের উন্নয়ন আর কি, মানে মাথায় গ্যাস মাথা উঠে গেছে। আচ্ছা এই উন্নয়ন যে কতটুক ব্যক্তিগত আর কতটুক যে আসল উন্নয়ন এই 3 মাসের মধ্যে, এটা সবাই বুঝতে পারতেছে ভালো। এই উন্নয়নের তাইলে ওনাকে শুধু লিখবিতি পাইছে না, লিখবিতির এক বিতি উন্নয়ন বিতি, হ্যাঁ উন্নয়ন ভিত্তি পেয়েছে এবং তারেকের মানে গুণগান দিয়ে যাচ্ছে। লিখবিতি, র্যাকবিতি আর উন্নয়ন বিতি। সে কি বলেছে? সে বলেছে যে নিশ্চয় তো পাঠিয়েছে তুমি ভাই আমাকে, সে বলেছে 3 মাসে যে উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের 15 বছরও তা হয়নি। মির্জা ফখরুল এটা মানে এটা ঘোরাও কি বিএনপি এটা কি বিএনপি যে সারা দেশ জুড়ে গত 2 বছর ধরে ব্যাপক চাঁদাবাজি করতেছে, দখলবাজি করতেছে, সেটার কোনো খবর নাই। না এটার কথাই মনে হয় তিনি ঘুরে ফিরে ঠেস দিয়ে বললেন কিনা উন্নয়ন হয়েছে। হ্যাঁ অবভিয়াসলি উন্নয়ন হয়েছে, বিএনপি তো উন্নয়ন হয়েছে 3 মাসে, বিএনপি তো উন্নয়ন হয়েছে, 15 বছর তো সে উন্নয়ন হয় নাই। না আমরা তো চাঁদাবাজি করেছি, চাঁদাবাজি দেখেন একচ্ছত্র দখল, সব জায়গায় তাদের দখল, সব জায়গায় তাদের চাঁদাবাজি। তো এখন তাদের এটা তো উন্নয়ন, বড় উন্নয়ন, তারা তো রিপ্লেস করেছে অন্যান্য চাঁদাবাজতে। তো সুতরাং এখানে তাদের উন্নয়ন হয়েছে, আর কি উন্নয়ন হবে এটা তো ভালো করে বুঝতে পারছে জনগণের, বাংলাদেশের জনগণ। ফখরুল সাহেব বুঝতে পারতেছেন না বুঝতে পারতেছে সে ঠিকই, কিন্তু তার মাথা, তার যে বললাম যে সে দুই দিক থেকে সে আক্রমণ অবস্থায় আছে। একটা হচ্ছে লীগের ভয় ভীতু তত্ত্ব, সবসময় লীগ তাকে তাড়া করতেছে, হ্যাঁ হাসিনা তাকে তাড়া করতেছে, ওবায়দুল কাদের তাকে তাড়া করতেছে, এবং সে একটা ভীত ত্রস্ত অবস্থায় আছে। আর একটা হচ্ছে তারেক জিয়া তাকে তাড়া করতেছে, বা তার লন্ডন গ্রুপ যেটা আছে সেটা সবসময় তাকে প্রেশারের মধ্যে রেখেছে। এবং সালাউদ্দিনের গ্রুপটা খুব আপার হ্যান্ডে আছে বিএনপি ইন্টারনাল পলিটিক্স। আমি যেভাবে আমার রিডিং যেটা সেটাতে বলতেছে যে এই মির্জা ফখরুলের যে গ্রুপটা, মির্জা ফখরুল, মোশাররফ হোসেন, মঈন খান, এরা, মির্জা আব্বাস, এরা, চন্দ্র, এরা আপাতত মানে লো প্রোফাইলে চলে যেতে বাধ্য হয়েছে, তাদেরকে লন্ডন গ্রুপ উপরে নিয়ে গেছে। মানে বলতে গেলে যে ভাইয়া গ্রুপ বলে একটা গ্রুপ ছিল, সেই ভাইয়া গ্রুপ এখন আপার হ্যান্ডে, এবং তারা চাঁদাবাজিতে প্রতিহত। তার প্রতিমন্ত্রী যেরকম কতগুলো দেখা যাচ্ছে না, একটা প্রতিমন্ত্রী আছে শাহ আলম, একটা প্রতিমন্ত্রী আছে রবিউল, আর একটা প্রতিমন্ত্রী কি জানো বেশ কয়েকটা যে প্রতিমন্ত্রী পূর্ণমন্ত্রী। তো এইদেরকে যে নমিনেট করে তাদের বোঝা যায় যে মির্জা ফখরুলের গ্রুপটার আপাতত সাইড লাইন টোটালি তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দিয়ে এই জন্য মির্জা ফখরুল আবল তাবল বকতেছে, তার মাথা ঠিক নাই, আসলে তার মাথা ঠিক নাই, সে কোন দিকে যাবে সে বুঝতে পারতেছে না। দিশেহারা নাবিক নাকি? হ্যাঁ দিশেহারা নাবিক, এবং তার বন্ধু যে ইয়েতে ছিল মানে বাটপার ইউনুস ক্যাবিনেটে, ওয়াহিদুদ্দিন মাহমুদও তাকে খুব একটা হেল্প করতে পারে নাই। সে চেয়েছিল ওখান থেকে কিছু গেইন করতে, কারণ সে তো এর মধ্যে বাটপার ইউনুসের মধ্যে, জঙ্গি নেতা ইউনুসের মধ্যে চেয়ার প্রতিচ্ছবি দেখেছিল, দেখে যদি মনে করছে ওটা দিয়ে যদি কিছু সে গেইন করতে চায়, তখন দেখলো এটা করে কিছু হচ্ছে না, তখন সে অন্য স্ট্র্যাটেজি নিয়েছে। এখন সে বিকারগ্রস্ত হয়ে, আমার কথা সে বিকারগ্রস্ত, টোটালি বিকারগ্রস্ত হয়ে গেছে সে। তার বিকারগ্রস্ততার জন্যই বিএনপি যদি ডুবে, এই লোকটার জন্য যদি ডুবে খুব তাড়াতাড়ি, আমাদের জন্য সুবিধা হবে। আমাদের যত ভয় পাবে তত তার জন্য ভালো। আমি যে আরো ভয় পাক, সে ভীত যত পারে সে ভয় হোক, ভীত হয়ে থাকুক। এই যে আপনি মনে করেন ওই যে আপনার উনি ওই মন্ত্রণালয়ের বড় মন্ত্রী, প্রভাবশালী মন্ত্রী, আর ওনার উপর সরি ঘুরাইতেছে এই প্রতিমন্ত্রী, এইসব কারণে ওনার শাহ আলম, যে প্রতিমন্ত্রী শাহ আলম, শাহ আলম প্রতিমন্ত্রী, এবং তার প্রতিপত্তি ওনার বেশি আসল মন্ত্রী। সেই যে পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী, লোকাল গভর্নমেন্টের যে মন্ত্রী, এখানে তো শাহ আলমের কথাবার্তাই বেশি চলতেছে, এবং দেখা যাচ্ছে স্ট্যান্ডিং কমিটিতে
তাকে তারও প্রতিপত্তি বেশি। এখানে মন্ত্রী থাকার কথা, চেয়ারম্যান অফ দি স্ট্যান্ডিং কমিটির লোকাল গভর্নমেন্ট, কিন্তু দেখা যাচ্ছে এখানে শাহ আলমের ইনফ্লুয়েন্স এত বেশি যে শাহ আলম ডিকটেট করতেছে কোথায় কি হবে। সুতরাং তাকে সাইডলাইন করা হচ্ছে। শাহ আলম হচ্ছে তারেক জিয়ার খাস লোক। আচ্ছা, ওকে, এটা এটা জেনে রাখা ভালো অনেক দর্শকদের। এটা কেন আপনার মনে হলো তারেক জিয়ার খাস লোক? কারণ তারেক জিয়ার সাথে লন্ডনে যখন ছিল তখন এই শাহ আলম কিন্তু যথেষ্ট যোগাযোগ ছিল। এখানে অনেকগুলো ট্যাবলয়েড পেপার গুলোতে খবর বাড়াতো এবং আমিও বিভিন্ন সোর্স থেকে খবর পেয়েছিলাম তখন, যে এই যে শাহ আলম ভদ্রলোক, এই লোক ছেলেটা একবারে তারেকের খুবই অনুগত ব্যক্তি এবং সুবোধ বালক। হ্যাঁ, সুবোধ বালক, যা বলবে তাই, ভুল বললেও সে সঠিক। যদি বলে সূর্য উঠেছে ইয়েতে উত্তর দিকে, সে বলবে উত্তর দিকে সূর্য উঠেছে আজকে, তার যদি তা আবার যায় সেটাই হবে। তো সুতরাং এই যে আমাদের মির্জা ফখরুল সাহেব, যার একটা ভালো পরিচিতি হয়েছিল 17 বছরের মধ্যে, তাকে শেখ হাসিনা পর্যন্ত তাকে টাকা পয়সা দিয়ে লন্ডনে চিকিৎসা করতে পাঠালো। হ্যাঁ, তার সজ্জন ব্যক্তি হিসেবে তাদের পরিচিত ছিল। এখন দিনে দিনে তার স্বরূপটা প্রকাশ পাচ্ছে, যে সে কতটা আওয়ামী লীগকে কতটা ভিতর থেকে হেড করে এটা আমি বলতে পারবো না, কিন্তু মাঝে তার কথাবার্তা মাঝে শুনেছি সে আওয়ামী লীগের পক্ষে কথা বলছিল, কিন্তু সে আওয়ামী লীগের এগেনস্টে এখন কথা বলতে শুরু করেছে হঠাৎ করে। আবার মাঝে মাঝে আওয়ামী লীগের ভয়ে কথা বলে, কিন্তু তার বেসিক্যালি তারেকে তখন ধমক মারে, তখনই তার সেটা অনেক নয়, আমি তো ভুল বলে ফেলেছি। যার জন্য এই অনুষ্ঠানটাকে যে একটা প্রশ্নবিদ্ধ করলো, কারো করে সে হাসির পাত্র হয়েছে। এবং এই যে 3 মাসে যে উন্নয়ন হয়েছে, 15 বছর শেখ হাসিনা সে উন্নয়ন করতে পারে নাই। আরে চোখ তার কিচ্ছে অন্ধ হয়ে গেছে, কানে না শুনতে পাচ্ছে না, চোখ অন্ধ হয়ে গেছে, মাথায় না তার গন্ডগোল হয়েছে, স্মৃতিভ্রম হতে পারে, কিন্তু চোখে তো দেখতে পাচ্ছে। চোখ খুলে দেখা যায় উন্নয়ন কি হয়েছে না যায়। বেশি দূরে যাওয়া দরকার নাই, তার ঠাকুরগাঁও যাওয়া দরকার নাই তার, সে তো ঢাকা শহরের আশেপাশে যেখানে থাকে ওখানে একটু হাঁটলেই বা একটু গাড়ি চালালেই সে দেখতে পারে উন্নয়নটা কি হয়েছে, ঢাকা শহরের মধ্যে উন্নয়নটা কি হয়েছে। সে যদি সে গুলশানে থাকে, ওখান থেকে যদি বের হয়ে আসে, তাহলে যদি বুঝতে পারবে সে তার কি উন্নয়ন হয়েছে। তার মেয়ে জামাতা তারাও তো বলতে পারে কি উন্নয়ন হয়েছে। তো সে দেখে নাই উন্নয়ন কি হয়েছে, সে শেখ হাসিনার অনুদান দিয়ে সিঙ্গাপুরে গেছে, তো তার তো কৃতজ্ঞ থাকা উচিত আওয়ামী লীগের প্রতি। তা না, সে উল্টা আওয়ামী লীগকে আক্রমণ করতেছে এবং বলতেছে উন্নয়ন হয়নি। এবং এই যে গাছ রোপণের যে অনুষ্ঠানটা সে বাতিল করেছে এই জন্যই যে ভয়ে ভীত হয়ে গেছে, ওই আগাস্টিন এসে যদি তাকে মারধর করে ফেলে, বলা যায় না, কারণ তারা তো মব সৃষ্টি করেছে, এখন তারা মবের শিকার হচ্ছে। কারণ মব তো তৈরি করেছে তারাই মব তৈরি করেছে। এটা বিএনপির মেন হোতা ছিল মবের। হ্যাঁ, এনসিপি তো ছোট ফোটা ছিল, ছুটকা ফুটকা জঙ্গিগুলোকে জোগাড় করে, টোকাইদেরকে জোগাড় করে, এবং স্ট্রিট আর্চিন্স যারা ছিল, যেসব স্লাম ডগ গুলো ছিল, তাদেরকে নিয়ে সে এই মির্জা ফখরুলরাই উৎসাহ ব্যঞ্জক দিয়েছে যে মব করো। তো মব করে তারা মবের শিকার হওয়ার ভয়ে আছে। সেই ভয় থেকেই সে লীগের ভয়ে এখন অস্থির। লীগের ভয়ে আরো আসতেছে, কোনো চিন্তা নাই, এটা সবে মাত্র শুরু। এই বয়সে এসে ফখরুল সাহেবের এই ভয় পাইলে চলবে কেমনে কন্ত দিন? না, পার্টি তো চলবে না, পার্টি এখন ডিসিশন নিতে হবে। ফখরুল সাহেবের চলবে কেমনে? ফখরুল সাহেব তো চলবে না, ফখরুল সাহেব অচল হয়ে গেছে এখন। সে যে অচল হয়ে গেছে সে নিজেই আর স্বীকার করতেছে, মাঝে মাঝে সে বলে আমাদেরও চলে যেতে হবে। কার যেন কথা যেন দেখলাম একটা, মানে এই যে নিউজটা ভাইরাল হয়েছে, যে বেশি এই নিউজটা ভাইরাল হয়নি গাজীপুরেরটা, কিন্তু ওই যে উন্নয়ন নিউজটা ভাইরাল হয়েছে এক্স এবং ফেসবুকে, দুইটা জায়গাতে, এবং ইনস্টাগ্রামে, এই 3টা সোশ্যাল মিডিয়াতে বেশ ভালো ভাইরাল হয়েছে। ওখানে একই কথা, একই গালাগালি সবাই করতেছে। আবার সে ওখানে একজন তাকে কমেন্ট করছে, সে নাকি এক জায়গায় বলছে যে আমাদের সময় হয়ে গেছে, তার মানে তারও চলে যাওয়ার সময় হয়েছে, মানে কার মৃত্যুতে সে এক শোক প্রকাশ এটা বলেছে। তো হ্যাঁ, তার তো সময়, সেখানে ব্যঙ্গ করে একজন রেখেছে, আপনার সময় অনেক আগেই হয়েছে, আপনি এখনো আছেন, তারাকে করতে থাকেন। মানে আমি ভাষাটা বলতে পারলাম না, এটা অশ্লীল ভাষা সে যেভাবে লিখেছে ওখানে। এখন এই মানে তারেককে খুশি করার জন্য তার যা করা সে করতেছে, এটাই হচ্ছে আসল কারণ। সে তার গদি বাঁচাতে যাচ্ছে, তারেক তোষণ নীতি। হ্যাঁ, তারা তোষণ তো করছেই, তারেক তোষণ করেও তার গদি থাকে কিনা সেটার জন্য সে উঠে পড়ে লেগেছে, তার গদিটা রাখতে হবে। সে মিনিস্টারের চেয়ে তার যে বিএনপির যে মহাসচিব, এই গদিটাকে সে ধরে রাখতে চাচ্ছে।
এটি হচ্ছে তার আসল উদ্দেশ্য। কিন্তু এগুলো করে লাভ হবে না, কারণ অলরেডি আমি যতদূর শুনেছি যে ওনাকে সরিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। এটা এটা ধ্রুব সত্য। এখন সেটা সে তৈরি হয়ে থাকা উচিত তার। রাইট। আর তারপরে যে শাহ আলম নিয়ে একটা কথা বলিনি এক সেকেন্ড, যে শাহ আলম যে এত প্রতিপত্তি দেখাচ্ছে বা এতটা ইনফ্লুয়েন্স দেখাচ্ছে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মধ্যে প্লাস মিনিস্ট্রির মধ্যে, ডাইরেক্ট সেক্রেটারি মন্ত্রীকে বাইপাস করে অনেক কিছু ডিসিশন নিচ্ছে, যে খবরগুলো আসতেছে এখন আমাদের কাছে, সেই খবরগুলোর থেকে বোঝা যাচ্ছে যে সে মন্ত্রিত্ব থাকে কিনা তার আমার সন্দেহ আছে। সেদিকে দুই দিক থেকে তার দুইটা চাকরি বাঁচানোর জন্য উঠে পড়ে লেগে গেছে। এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। আর লীগের ভয় তো আছেই, লীগের ভয় তার একেবারে প্রতিটি বিএনপি, খালি মির্জা ফখরুল না, এমনকি তারেক জিয়ারও লীগের ভয় অস্থির, লীগের ভয়ে তারা খুব অস্থির হয়ে আছে। হ্যাঁ, এটা এর মধ্যে কোনো ভুল নাই। প্রতিটি বিএনপি কর্মী, এমপি, মিনিস্টার, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী যাই থাকুক, এমনকি স্পিকার হাফিজুদ্দিন, সবাই লীগের ভয় অস্থির হয়ে আছে। যে লীগকে যতই তারা বকাবাজি করুক, যতই বলুক লীগ আসতে পারবে না, লীগকে আমরা দেশ থেকে নিশ্চিহ্ন করে দিবে, এটা এতই সোজা। 18 কোটি লোকের মধ্যে প্রায় 12 কোটি লোকই লীগের সমর্থক। আর 12 কেন আরো বেশি বলতে পারো, 14 কোটি লীগের সমর্থক। হ্যাঁ, লীগের সমর্থক নেতা কর্মী তো আছে, ভোটার তো আছেই। ভোটার তো আর 12 কোটি ভোটারই, আবার মধ্যে 8 কোটি ভোটারই হচ্ছে 11 কোটি সামথিং 12 কোটি ভোটার। 12 কোটি ভোটার, তো এটা ছেলেখানা নাকি? তাহলে ফখরুল সাহেব এখন মনে করেন আপনার সম্মানের সাথে যাওয়ার জন্য নাকি রাষ্ট্রপতি হওয়ার জন্য এই এই কথাগুলো বলতেছেন, বুঝতেছি না তো। রাষ্ট্রপতির একটা ভাষণ আছে, কিন্তু রাষ্ট্রপতিটা আমি মনে হয় না মির্জা ফখরুলকে বাড়াবে। রাষ্ট্রপতি আমি যেটা কানাঘুষা শুনতেছি, হয়তো মঈন খান অথবা মোশাররফ হোসেন অথবা আমি জানি না অন্য কাউকে, তার হয়তো অন্য ইয়াং কাউকে বানাতে পারে। আচ্ছা, ইয়াং মানে তার সমবয়সী কাউকে, 60-এর উপরে এরকম কাউকে সে বাড়াতে পারে আর কি। না 70 অনওয়ার্ড, যারা 75, এরা তো 75 অনওয়ার্ড, এরা সবাই যাদের নাম বললাম আমি, এরা কি ওই আমাদের বয়সী, এনাদেরকে কাউকে বাড়াবে বলে আমার মনে হচ্ছে। যদি বানায় তাহলে মির্জা ফখরুল লাইনে সেকেন্ড থাকবে, ফার্স্ট চয়েস তো ওদের হবে কিনা বলে না। কিন্তু রাষ্ট্রপতি আমার, হ্যাঁ, এখন পর্যন্ত তো তারা আমাদের চুপু ভাইকে রেখে দিয়েছে, চুপুকে তো রেখেছে, এখন চুপু তো আছে এখনো। এখন কতদিন থাকবে, ওরা তো মেয়াদ হচ্ছে 27 সাল না 28 সাল পর্যন্ত, ওটা 28 সাল পর্যন্ত। তো 28 সালের আগে যদি চেঞ্জ করে, এখন যদি চেঞ্জ করতে গেলে তো একটা কারণ থাকতে হবে, হঠাৎ করে তো চেঞ্জ করবে না। যদি চেঞ্জ করতে পারে, কারণ রাজনৈতিক গভর্নমেন্ট যদি চেঞ্জ করে তখন বুঝে যাবে কি হচ্ছে। আসলে আগামী 3 মাস বিএনপির জন্য, জামাত, এনসিপি এবং আওয়ামী লীগ, প্রতিটি জাতীয় পার্টি, এই পলিটিক্যাল পার্টিগুলোর জন্য আগামী 3 মাস খুব ক্রুশিয়াল টাইম। এই 3 মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটা পরিবর্তন হতে পারে। মানে এটা কি আপনার আর নাকি প্রেডিকশন নাকি না? আমার একটা বিশ্লেষণ, না ভিত্তিতে বলি, আমার কাছে সব নিউজ গুলো আছে। আগামী 3 মাসের মধ্যে বাংলাদেশের রাজনীতির একটা পট পরিবর্তন হতে পারে, অথবা একটা মানে শেপটা, মানে যে স্টাইলে এখন রাজনীতি, সেই স্টাইলে রাজনীতি চলবে না। কারণ আঞ্চলিক, ওখানে আঞ্চলিক যে ভূ রাজনীতি এবং আঞ্চলিক রাজনীতির প্রেক্ষাপটে মিলিয়ে আমাদের দেশীয় রাজনীতির যেভাবে চলতেছে পার্টির, এইভাবে সবকটা দলের মিলে যেটা একটা সিচুয়েশন হবে, পুরা ইটা চেঞ্জ হয়ে যাবে, পুরো ম্যাপটা চেঞ্জ হবে, পলিটিক্যাল ম্যাপটা, পলিটিক্যাল রাজনৈতিক মানচিত্র যেটা আছে এখন বর্তমানে এই জুন মাসে, আমি বলবো অক্টোবরের মধ্যে এটা একটা পরিবর্তন আসবে, বড় ধরনের পরিবর্তন আসার কথা। আমি আমার প্রেডিকশনই বলতে পারো, এবং অথবা আমি এটা দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারতেছি যেসব আমি নিউজ গুলো পাচ্ছি, যেভাবে পড়তেছি, সমস্ত অ্যানালিসিস গুলো, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল এবং রিজিওনাল, তিনটাই, আন্তর্জাতিক, ভূ রাজনীতি এবং মানে আঞ্চলিক এবং দেশীয়, সবগুলোর অ্যানালিসিস যদি করা যায়, যে সিচুয়েশনটা আমাদের দেশের রাজনীতি প্রেক্ষাপটটা অনেকভাবে চেঞ্জ হবে, এবং আমাদের যে পলিটিক্যাল ম্যাপ
ওটা চেঞ্জ হবে, কারণ অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। অর্থনীতিকে চাঙ্গা করতে গেলে পলিটিক্যাল স্ট্যাবিলিটি খুব দরকার আমাদের। রাজনৈতিক স্থিতিশীলতা যদি না আসে, রাজনীতির মধ্যে যদি স্থিতিশীলতা না আসে, তাহলে তো আমাদের ডোমেস্টিক ইনভেস্টমেন্টই আসতেছে না, তাহলে আমাদের ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট কেমন করে আসবে? যে এফডিআই, ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট তো ছেড়ে দিছে এখন দুইটা। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা হওয়ার কথা ছিল সেটা একটাও আসতেছে না, যেমন 5ই আগস্টের পর থেকে। তো এখন এটাকে অ্যাট্রাক্ট করতে গেলে এই রাজনৈতিক ম্যাপ চেঞ্জ করতে হবে, এইভাবে চলবে না। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনার নাতি যে ইয়েতে এই লন্ডনে দাওয়া খাওয়ার পর এখন মামলা হয়েছে। ওই যে আমাদের শেখ ফরিদ ভাইয়ের ভাবির পোলারা। আপনার নাতি কি নাতি ঠিকই বলেছো, তো সব 98 সালে 97 সালে জন্ম এসব বাচ্চাদের। হ্যাঁ 2000 জন্ম। তো এরা তো সেদিনকার ছেলে মেয়ে, এরা তো বুঝতে পারতেছে না রাজনীতিটা কি, রাজনীতি এত কঠিন রাজনীতি, সেটা লন্ডনে গিয়ে নিশ্চয়ই এবার বুঝতে পেরেছে। তাও তাদের নামে তো কেস দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো কেস দিয়েছে না হাসনাতের নামে, এনসিপি নামে হ্যাঁ কেস দায়ের করেছে তাদের নামে। এখন যে কেস দায়ের করেছে, তো এই যে হাসনাত যে দোরানিটা খেয়েছে, হাসনাত কেন, সাদেক কাইমও তো দোরানি খেয়েছে। তারা যেখানেই যাবে সেখানে, লন্ডন হচ্ছে তাদের ঘাঁটি, শিবির জামাতের ঘাঁটি, এমনকি বিএনপিরও ঘাঁটি হচ্ছে লন্ডন। আর লন্ডন শহরে যদি তাদের এই অবস্থা হয়, অন্যান্য শহরে তাদের কি অবস্থা হবে চিন্তা করতে পারা উচিত দর্শক বৃন্দ। অসুবিধা কি, আপনার শহরে আপনার কাছে চলে যাবে, আমার কাছে আসবে না রে ভাই, আমি আসলে ওকে আগেই শহরে ঢুকতে দিব না, আমরা তো সাইদিকে আসতেই না না, আপনি একটা ইয়ে পাঠাই দেন, আপনি একটা ইয়ে পাঠাই দেন, ইনভাইটেশন পাঠাই দেন, ইনভাইটেশন পাঠাবো রে, আমার খেয়ে দেয় কোম্পানি। তারপরে লাস্ট পার্সন, আমি তো সবসময় বলি আওয়ামী লীগের ছাত্রদের তৃণমূল যখনই আমাকে ফোন করে বা আমার কাছে কন্ট্যাক্ট করে, আমি বলি তোমরা করতেছো কি, এই বেটাকে কালা বাটাকে সবচেয়ে উত্তম মধ্যম দাও, দরকার পড়লে নিধন করে দাও। তো আর উত্তম মধ্যম দাও, আগে উত্তম মধ্যম দিয়ে দেখো কি হয়, যদি না হয় তারপর দরকার পড়লে নিধন করে দাও, তারপর দেখা যাবে কি হবে। হ্যাঁ, এখন এরা হচ্ছে মিসগাইডেড, মানে মিসগাইডেড এবং ডিস্ট্রাক্টেড ইয়াং জেনারেশন। এদের মধ্যে এখন অনেক, এরা তো পড়াশোনা করে না, খালি সুপারফিশিয়ালি পড়াশোনা করে তাহলে হবে না। একটা কমেন্ট আছে, কি কমেন্ট দেখতেছে দেখি তো, বাংলাদেশ বিরুদ্ধে পৃথিবীর কোথাও স্থান হবে না। হ্যাঁ এক্স্যাক্টলি, এটাতে আমি বললাম, তারা বাংলাদেশে যে ছোট শহরে আসুক, আমি একটা ছোট শহরে থাকি, অটোয়া রাজধানী, এখানে এই জীবনে আসতে পারবে না। এখানে আসলে এখানে যে পরিমাণ আওয়ামী লীগের আছে, আমরা এখানে একেবারে দৌড়ানি খেয়ে মারা যাবে। এবং লাল বদল দাদা হয়েছিল, আপনারা একটা আমন্ত্রণ জানাই, তাকে নিয়ে তারপর একটু আপ্যায়ন করুন। আরে বিপুল না, এটা হবে না, আমরা যতই মজাক করি এটা কোনো মতেই হবে না, কারণ তাকে মানে ইচ্ছা মতো উত্তম মধ্যম দেওয়া হবে এখানে আসলে। এটা তো ভুল করেছে। এখানে এমন ছেলে পেলে আছে, তাকে মেয়ে দিয়ে দরকার পড়লে ফুট হয়ে যাবে, একেবারে চলে যাবে, এর মধ্যে কোনো ভুল নাই। খুবই দুঃখজনক। আমরা পরে আলোচনায় যেতে চাই। আমাদের পরের আয়োজন হচ্ছে দুনিয়া জুড়ে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি এবং চীনের প্রতিক্রিয়া। হ্যাঁ, আজকের বিষয়তে যুদ্ধবিরতি কার্যকর হয়ে গেল নাকি? যুদ্ধবিরতি তো হয়েছে টেম্পোরারি, কিন্তু আবার লেবাননে ইসরায়েলি হামলা হয়েছে, সেটাতে ইরানের ভাষ্য হচ্ছে এই যুদ্ধবিরতিটাকে ভায়োলেট করেছে আমেরিকা, সঠিকভাবে ইসরায়েলকে গাইড করতে পারেনি, এবং এটা ভীষণভাবে প্রোটেস্ট করেছে ইরানের ভাইস প্রেসিডেন্ট এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এই জন্যই এটা প্রোটেস্ট নোট পাঠিয়েছে, এবং দেখার বিষয়ে আমেরিকা কি রিয়াকশন করতেছে। তো আজকের যে আলোচনা আমি যেটা মানে করতে চাচ্ছি, এখানে চীনের প্রতিক্রিয়াটা কি হতে পারে। চীন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি এবং শত্রুতা বন্ধ করে আলোচনা শুরু করার জন্য স্বাক্ষরিত সমঝোতাকে স্মারকটাকে স্বাগত জানিয়েছে। যে এমইউ যেটা সাইন করলো প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট মাসুদ পেসকিয়ানি ইরানের, এইটাকে স্বাগত জানিয়েছেন। পর্দার আড়ালে ওরা বিহাইন্ড দ্য সিন কিন্তু কাজ করেছে। পর্দার আড়ালে বেজিং উত্তেজনা প্রশমনের জন্য ইরানের সাথে তার অর্থনৈতিক প্রভাব এবং কূটনৈতিক সম্পর্ক ব্যবহার করে একটি গুরুত্বপূর্ণ
মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে, যার জন্য পাকিস্তান এই আলোচনাটা হয়েছে। পাকিস্তানের সাথে চীনের খুব ভালো সম্পর্ক। ওকে, চীন ওখানে বিহাইন্ড দ্য সিন একটা রোল প্লে করেছে, এটা কিন্তু আশা করেনি, এটা চীন করেছে। চীন এই যে স্ট্যাবিলিটি আসলো, স্থিতিশীলতাকে তার বৈশ্বিক জ্বালানি স্বার্থে সুরক্ষিত করতে এবং এর মধ্যপ্রাচ্যে পশ্চিমা প্রভাব মোকাবেলার জন্য অত্যাবশ্যক বলে মনে করে। চীন মনে করে যে এই যে সিজফায়ারের মধ্যে একটা টেম্পোরারি স্ট্যাবিলিটি আসবে, এই স্ট্যাবিলিটির জন্য এনার্জি ক্রাইসিসটাকে তারা একটু মোকাবেলা করলো, কারণ এনার্জি ক্রাইসিসটা খুব ইম্পর্টেন্ট জন্য, চীনের জন্য এবং পশ্চিম এশিয়ার জন্য। তো চীনের প্রতিক্রিয়াটা আসলে কিভাবে কি করা যায়, আমি বেসিক্যালি দুইটা তিনটা মেজর পয়েন্ট করবো। একটা হচ্ছে চীনের সর্তক আশাবাদ, কশাস অপটিমিজম, খুব কশাসলি অপটিমিস্টিক ভাব তাদের মধ্যে আছে। বেজিং আনুষ্ঠানিকভাবে প্রাথমিক চুক্তি এই জন্য বলতেছে, এরপর তার লং টার্ম চুক্তি হবে, সেটা কি হবে সেটা দেখার বিষয় এখন। প্রাথমিক চুক্তি তো চলতেছে না, সেটাই তো আটকে যাচ্ছে দেখি। না না, প্রাথমিক চুক্তিটা হয়েছে তো, সেটা সাইন হয়েছে, কিন্তু এটার আলোকে যে চুক্তির জন্য অগ্রসর হওয়া, সেটা তো আটকে যাচ্ছে। সেটা আটকে যাচ্ছে, মাঝে মাঝে আটকে যাচ্ছে। এবং ইরান আবার ধমক মেরেছে যে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। হ্যাঁ। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়াকে স্বাগত জানিয়েছে চীন এবং সকল পক্ষকে এই গতি অব্যাহত রাখার জন্য একটি স্থায়ী এবং ব্যাপক যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। মানে আমেরিকাকেও রিকোয়েস্ট করেছে যে ডোনাল্ড ট্রাম্প যে চীনের সাথে গিয়ে দেখা করলো, শি জিং এর সাথে দেখা করার পরে যে আলোচনা হয়েছে, ওটাতে এখন আস্তে আস্তে বেরিয়ে আসছে যে তার যে গুড অফিস, চীনের প্রেসিডেন্টের গুড অফিস দিয়ে সে ইরানকে বুঝিয়ে বাজিয়ে তারকে এই বেসিক কতগুলো জিনিস ঠিক করেছে যে হরমুজ প্রণালী জাহাজ চলাচলটা যাতে হয়। এবং আরেকটা যেটা পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, এরা চীন বেসিক্যালি ফোকাস করেছে শান্তির উপরে। হ্যাঁ, শান্তির উপরে মনোযোগটা বেশি দিয়েছে চীন। এবং এটা দেখা যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই শুই, খুব কঠিন নাম চীনাদের, চীনা কর্মকর্তার উল্লেখ করেছেন যে এই যুদ্ধবিরতির ভঙ্গুর এবং সংঘাত পুনরায় শুরু হওয়ার রোধ করতে কূটনৈতিক অগ্রাধিকারের উপর জোর দিয়েছে। কারণ তারা বুঝতে পেরেছে এই যে এমওইউটা যেটা হলো, সেটা স্বাক্ষরিত করলো ভার্চুয়ালি, যেটা স্থগিত হয়ে গেল তাদের মানে ফর্মাল সাইনিং সেরেমনিটা, তো সেটার পরিপ্রেক্ষিতে এই যে ওদের চীনের যে ফরেন মিনিস্ট্রির একজন কর্মকর্তা ওয়াং সুই, সে জানিয়েছে যে এটা যেহেতু একটা ভঙ্গুর অবস্থায় আছে বা যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে, এই এমইউ আন্ডারস্ট্যান্ডিং ঠিক মতো চলতে না পারে, তারা অব্যাহত কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে বলেছে দুই দেশের মধ্যে, তারা আহ্বান জানিয়েছে, তারা এদিকে তারাও এটা চালিয়ে যাচ্ছে। আচ্ছা, চীনের স্ট্র্যাটেজিটা কি, চীনের স্ট্র্যাটেজি এবং তার রোলটা কি, মানে বেসিক্যালি এটার মধ্যে চীনের স্ট্র্যাটেজিটা কি হয়েছে? হ্যাঁ, চীনের রোল এবং স্ট্র্যাটেজিটা কি, বা চীনের কৌশলের ভূমিকাটা কি থাকতে পারে এখানে? প্রথম হচ্ছে একটা পিসফুল মেডিটেশন বা একটা পিসফুল নেগোসিয়েশন বা নীরব মধ্যস্থতা, যদি বাংলাতে বলি আমি। ইরানের সাথে তার শক্তিশালী কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্কের ব্যবহার করে চীন গোপনে উত্তেজনা প্রশমন করেছে, মানে কমিয়ে আনার চেষ্টা করেছে ইরানের পক্ষে থেকে। এবং ইরানের পক্ষে তারা আমেরিকার ভিতরে কূটনৈতিক বিহাইন্ড দ্য সিন কথা বলে গেছে। ভুল বোঝাবুঝি কমাতে এবং ইরানকে আলোচনায় টেবিলে আনতে বেজিং, পাকিস্তান এবং অন্যান্য আঞ্চলিক এর পক্ষে মধ্যস্থতার মাধ্যমে কাজ করেছে। মানে আমি যেটা প্রথমে বললাম, পাকিস্তানের অনেকে প্রশ্ন করেছিল আমাকে, চীনে ঘরোয়া মিটিং এ বা টেলিফোনে অনেকে আমার প্রশ্ন করে যে চীনের সাথে আমেরিকার বৈরী সম্পর্ক, তাহলে চীন কেন এখানে একটা বোঝা দরকার না। আর একটা প্রশ্ন করে ইসলামাবাদে কেন করলো, তাহলে ইউরোপের কোনো দেশে কেন করলো না, যেখানে নিউট্রাল, সুইজারল্যান্ডে করতে পারতো বা ফিনল্যান্ডে করতে পারতো, এখানে কেন করলো না, হেলসিঙ্কিতে করতে পারতো। তো এখন কারণটা এটাই যে চীনের সাথে পাকিস্তানের একটা ভালো সম্পর্ক এবং ওরা কাছাকাছি, ইরানেরও কাছাকাছি, সেই জন্যই ওরা আবার পাকিস্তানের সাথে
আমেরিকার একটা ভালো সম্পর্ক, ইরানেরও একটা সম্পর্ক আছে পাকিস্তানের। তো সব দিক থেকে এটা যেন চিন্তা ভাবনা করে দেখেছে যে পাকিস্তানের এলাকাটা হচ্ছে বেস্ট নেগোসিয়েশন করার জন্য, এবং চীন আন্ডারহ্যান্ড বিহাইন্ড দ্য সিন মধ্যস্থতা চালিয়ে গেছে এবং নেগোসিয়েটরদেরকে টেবিলে আনতে পারছে করে, সে যেখানে প্রবলেম হচ্ছে প্রবলেমগুলো ইরানের পক্ষে এসে কথা বলেছে, এবং আমেরিকার পক্ষে কাতার বা আমাদের পাকিস্তান এরা কথা বলেছে, পাকিস্তান টিমটা কথা বলেছে, বা এরাও নেগোসিয়েটিং করেছে, ইউরোপিয়ান কিছু টিমও এর মধ্যে ইনভলভ আছে। এবং দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে চীনের ভূমিকার বা কৌশলগত স্ট্র্যাটেজির মধ্যে পড়তেছে হচ্ছে মানে তারা সিকিউর করতে চাচ্ছে জ্বালানির পথ সুরক্ষিত করা, মানে সিকিউরিং দ্য এনার্জি শিপস টু মুভ ফরওয়ার্ড। হ্যাঁ, এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় চীনের মূল জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছিল, কারণ দেশটির 40%-এরও বেশি তেল আমদানি এই হরমুজ প্রণালী দিয়ে হয়ে থাকে। এখান থেকে হতো চীনের 40%। হ্যাঁ, এই নির্ভরশীলতাকে বেজিং বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্থিতিশীলতা করতে যুদ্ধবিরতির জন্য চাপ দিতে উৎসাহিত করেছিল। চীনের উৎসাহ দেওয়ার কারণটা হচ্ছে তাদের নিজস্ব জ্বালানির ক্রাইসিসটাকে মেটানো, প্লাস পৃথিবীতে জ্বালানির ক্রাইসিসটা স্টেবল একটা পজিশনে আসে, যাতে জ্বালানির দাম ওঠানামা না করে, অন্যান্য দেশগুলো যাতে উপকৃত হয়, সব বাংলাদেশের মতো দেশ বা মালয়েশিয়া আরো অনেক দেশ আছে যারা আমাদের চীনের আশেপাশে, তারা উপকৃত হয়, যার জন্য সে এটার পিছনে লেগেছিল, উৎসাহিত দিয়ে গেছে। এটার একটাই আরেকটা বড় কূটনৈতিক প্রভাব, মানে চীন তার ডিপ্লোম্যাটিক লেভারেজটা কাটিয়েছে। মানে ডিপ্লোম্যাটিক লেভারেজটা কিভাবে কাটিয়েছে, কিভাবে প্রভাব পড়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটিকে সম্পন্ন করতে বেজিং এ নেপথ্যে সহায়তা কথার স্বীকার করেন। ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলছে এক জায়গাতে যে চীন প্লেড এ গ্রেট রোল, অ্যাম্পলিফাই করে নাই, সে কিন্তু অ্যাম্পলিফাই করে নাই, কিন্তু যা চীনকে একজন দায়িত্বশীল বৈশ্বিক শান্তি রক্ষক এবং মার্কিন আধিপত্যের বিকল্প হিসাবে নিজেদের অবস্থান তৈরি করতে সাহায্য করে। মানে আমেরিকার যে হেজিমনি ভাব, আধিপত্য ভাব, সেটাকে চীন যে রুখে দিতে পারে, এইটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বুঝেছে ভালো করে, যার জন্য ডোনাল্ড ট্রাম্প এইটা নিয়ে তার প্রশংসা করেছে এবং বলেছে চীন একমাত্র এইটার সমাধান করতে পারে। এবং তার মানে ইনডাইরেক্টলি ডোনাল্ড ট্রাম্প এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনটা এই কূটনৈতিক ক্ষেত্রে চীনকে একটা আপার হ্যান্ড দিয়ে চীনকে বলে দিল যে তারা এমন একটা পাওয়ারফুল নেশন, একমাত্র চীনই আমেরিকাকে ঠেকাতে পারে। হ্যাঁ, তার মানে ইরানের যে উইন উইন সিচুয়েশনটা হয়েছে এখানে, এই টেম্পোরারি চুক্তিতে, এটা তো বোঝা যাচ্ছে যে অবভিয়াসলি তারা এখানে চীনের একটা বড় রোল আছে। চীন তো অন্যভাবে তেল নিচ্ছিল ইরানের কাছ থেকে, রাশিয়া নিচ্ছিল, তো এটাতে মানে ভূ রাজনীতিতে একটা স্টেবল সিচুয়েশন আসবে এবং এই ভূ রাজনীতিতে এনার্জি ক্রাইসিসটা একটা সঠিক পথে যাবে। যদি ইসরায়েল এখন যে অধ্যত্ব দেখাচ্ছে লেবাননের প্রতি আক্রমণটা করে, এটা যদি অব্যাহত থাকে, তাহলে কিন্তু এই যে ভঙ্গুর অবস্থা কিন্তু চীন আগেই বলে রেখেছে। এই তখন কিন্তু আমরা দেখবো যে চীন যদি যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে কিন্তু খুব বেশি প্রবলেমে পড়বে আমেরিকা চাচ্ছে না যে এটা অন্য কোনো দেশ আবার ইনভলভ হয়ে যাবে যুদ্ধের মধ্যে, কারণ এটা যদি হয় চীন ইরান যা চাচ্ছে তা তো আস্তে আস্তে পাচ্ছে। ইরানের এটা অনেক বড় উইন উইন সিচুয়েশন হয়েছে, আমেরিকার চেয়ে তো অনেক বেটার পজিশনে আছে। এখন এইটা লাস্ট যেটা দেখবে যে আগামী 60 দিনের যে আলোচনা শুরু হওয়ার কথা, এইটা কিভাবে হবে এবং কিভাবে বেরিয়ে আসবে ওখান থেকে, যেটা স্টিকিং পয়েন্ট দুটো হচ্ছে নিউক্লিয়ার পাওয়ারের এটা, আর একটা হচ্ছে যে হরমুজ প্রণালীর উপরে ট্যারিফ। এই দুটো এখন তো পুরোপুরি অনিশ্চিত স্থায়ী চুক্তির বিষয়টি, স্থায়ী চুক্তির বিষয়টা অনিশ্চিত বলবো না আমি, মানে এখনো টেবিলে আছে, কিন্তু ওই দেন দরবারটা ঠিক মতো চলতেছে এবং ওই যে বিহাইন্ড দ্য সিন যেসব প্লেয়াররা আছে
সব কিছু বড় নেগোসিয়েশনের পিছনে একটা আরেকজন থাকে। এখানে এখন চীন রাশিয়াকে তো তার দলে নিয়ে এসছে, এবং আমেরিকাও চীনের থেকে অত বৈরিপাড়া করবে না, কারণ এটা বোঝাই যাচ্ছে যে আমেরিকানরা অতটা চীনের এগেনস্টে যাবে না। তো সুতরাং চীন যে রোলটা প্লে করতেছে এখানে, আর ইরান চীনকে ভালো করে জানে, ইরানের সাথে চীনের সম্পর্ক খুবই ভালো, খুবই মধুর সম্পর্ক। হ্যাঁ, সুতরাং অবভিয়াসলি অন্যান্য মধ্যপ্রাচ্যের একটা পার্মানেন্ট সলিউশনের জন্য চীন চেষ্টা করতেছে। ওইটি আসলে এই চুক্তিটা যদি লং টার্ম চুক্তিটাকে তারা স্থায়িত্ব করতে চায়, যদি পার্মানেন্টলি করতে চায়, তাহলে দেখা যাবে তখন মধ্যপ্রাচ্যে একটা স্থায়ী চুক্তি আসবে, একটা শান্তি বিরাজ করবে। এবং অ্যাট দ্য সেম টাইম এই যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে তাদেরকে ইসরায়েলকে রিকগনাইজ করতে হবে, অ্যাট দ্য সেম টাইম প্যালেস্টাইনের যে এলাকাটা সেটাকেও তাদেরকে, ইসরায়েলকে প্যালেস্টাইনকে রিকগনাইজ করতে হবে। এই জিনিসটা যদি করতে পারে ট্রাম্প, তাহলে হয়তো নোবেল প্রাইজ পেলেও পেতে পারে সামনে। আমেরিকান প্রেসিডেন্ট তো নোবেল কিনতে পারে না ইউনিসের মতন। না, বলতে কি আছে, ওই যে ভেনেজুয়েলার যে মহিলা গিয়ে দিয়ে আসলো। না, এটা চীন মনে করেছিল যে ইরান তো তার ভালো বন্ধু, ভেনেজুয়েলা তার বন্ধু, কিন্তু ভেনেজুয়েলার মতন কেস যদি করে ফেলে আমেরিকা, তাহলে চীনের জন্য একটা বৈশ্বিক প্রবলেম হয়ে যাবে এবং যুদ্ধটা অন্যদিকে ঘোরাতে পারতো, কিন্তু সেটা হয়নি। ইরান খুব দৃঢ়ভাবে মোকাবিলা করেছে আমেরিকার অনস্লট। আমেরিকার যে অনস্লট ছিল, আমেরিকা যে স্ট্রাইকটা করেছে, সেটাকে খুব শক্ত হাতে তারা মোকাবিলা করে দেখিয়েছে যে আমরা, তারা দাঁড়িয়েছে, তার পিঠ শক্ত করে দাঁড়িয়েছে, তারা কিন্তু নতজানু হয়নি। যার জন্য ভেনেজুয়েলা যেটা পেরেছে সেটা ইরানে ট্রাম্প পারে নাই। ট্রাম্প মধ্যে এটা 24 ঘন্টার ব্যাপার, আমি উঠিয়ে নিয়ে চলে আসবো খামেনিকে, শেষ করে দেবো সবাইকে। চীনের রেজিমও চেঞ্জ হয়নি, ওই একই নেতৃত্ব আছে, একই গভর্নমেন্ট আছে, সরি ইরানের। তো এটা চীন এটাতে যথেষ্ট খুশি, এবং চীন যা চেয়েছিল তাই হয়েছে এখানে। তো চীনের স্ট্র্যাটেজিটা ঠিকই আছে, এবং ওর স্ট্র্যাটেজি এখনো চলে যাচ্ছে, কারণ চীনে তাদের নিজস্ব ইন্টারেস্ট এটা করবে, তারা তাদের বহির্বিশ্বের সাথে তার যোগাযোগ এবং ওই এলাকার রিজিওনাল কন্ট্রোলটা রাখার জন্য, চীন তার রিজিওনাল কন্ট্রোল রাখার জন্য সে এটা এই ইরানকে তার সাথে নিয়ে ইরানের পক্ষেই সে দাঁড়াচ্ছে সবসময়। এবং আমেরিকাও জানে সেটা যে কিভাবে তাকে ইরানকে হ্যান্ডেল করতে হবে, এবং চীনকে তারা খেপাবে না।